হ্যাঁ, তো দেখো যেটা বলছিলাম যে আমরা ভেক্টরের এই ভেক্টর অ্যানালিসিসটা পড়ব। ভেক্টর অ্যানালিসিস মানে সেখানে ভেক্টর ডিফারেন্সিয়েশন এবং ভেক্টর ইন্টিগ্রেশন। ভেক্টর ডিফারেন্সিয়েশন মানে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল। আর ভেক্টর ইন্টিগ্রেশন মানে বুঝতে পারছো লাইন ইন্টিগ্রেশন, সারফেস ইন্টিগ্রেশন, ভলিউম ইন্টিগ্রেশন এবং রিলেটেড থিওরাম। একটা স্বাভাবিক তোমরা আইডিয়া লাগালেই বুঝতে পারছো যে ভেক্টর ইন্টিগ্রেশনের যে বড় বড় প্রবলেমগুলো হয় সারফেস ইন্টিগ্রেশনের উপরে, লাইন ইন্টিগ্রেশনের উপর, সেগুলো নিশ্চয়ই পরীক্ষায় আসবে না। কারণ যদি একটা বড় ইন্টিগ্রেশন পরীক্ষাতে চলে আসে, সারফেস ইন্টিগ্রেশনের একটা প্রবলেম যদি চলে আসে, বুঝতে পারছো একটা প্রবলেমে অনেক সময় লেগে যাবে। তাহলে স্টেটমেন্ট টাইপের কোয়েশ্চেন দেবে, একদম সিম্পল। ওই ভেক্টর থিওরামগুলোর উপর ডাইরেক্ট থিওরামটাই তোমার কোয়েশ্চেন হতে পারে। চারটা অপশন দিয়ে দিল যে স্টোকস থিওরাম কোনটা, কোন ম্যাথমেটিক্যাল ফর্মুলাটি স্টোকস থিওরামকে রিপ্রেজেন্ট করছে। এরকম ধরনের সিম্পল কোয়েশ্চেন আসতে পারে। তাহলে আমাদেরকে সব বিষয়গুলো জানতে হবে এবং ওইগুলোর উপরে সবচাইতে ছোট ছোট নিউমেরিক্যালস যেগুলো হয় সেগুলো প্র্যাকটিস করতে হবে। তা না হলে আমাদের পক্ষেও সিলেবাস শেষ করা সম্ভব নয়। আর কোয়েশ্চেনও 60 মিনিটের মধ্যে যদি সেই লেভেলের কোয়েশ্চেন আসে সলভ করা সম্ভব নয়। তাহলে আমাদেরকে সেইভাবেই কিন্তু প্রিপারেশনটাও নিতে হবে, কিন্তু আমাদেরকে প্রত্যেকটা টপিক টাচ করতে হবে। এইটা ভাবা চলবে না যে ল্যাগ্রেঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান ফর্মুলেশন আছে, আমার একটু মনে হচ্ছে যে ভুলে গেছি, আই সেটিং নেই, অনেকদিন আগে পড়েছি, ওই টপিকসটা বাদ দিয়ে দিই, শুধু এইচএসের টপিকসগুলো পড়ে নিই। তখন সমস্যা কী হবে বলো তো? ওই টপিকসটার থেকে একটা সিম্পল কোয়েশ্চেন চলে এলো, একটা সিম্পল বললো যে ফ্রি পার্টিকুলার ল্যাগ্রেঞ্জিয়ানটা কি হবে, সেটাই দেখবে আর করতে পারছো না, যেটা বেসিক নিউটনস লয়ের উপরেই হয়ে যাবে। কি একটা ছোট একটা ল্যাগ্রেঞ্জিয়ান দিয়ে বলে এটাকে হ্যামিল্টনিয়ানে কনভার্ট করো, কি একটা হ্যামিল্টনিয়ান দিয়ে দিল, সেখান থেকে বলবে যে ল্যাগ্রেঞ্জিয়ানে কনভার্ট করো। তাহলে এই যে সিম্পল সিম্পল যে বিষয়গুলো রয়েছে, যেগুলো শুধুমাত্র থিওরিটা পড়লেই তোমরা করতে পেরে যাবে, সেইগুলোকে কিন্তু ইগনোর করা চলবে না। মানে কোয়েশ্চেন কিন্তু সব জায়গা থেকে টাচ করবে, এবং টাচ করলেও সিম্পল সিম্পল কোয়েশ্চেন দেবে, কাজে আমাদেরকে সেইভাবেই চলতে হবে। যেমন ধরো আমরা আজকে ভেক্টর অ্যানালিসিসটা একটু পড়বো, এবং ভেক্টর অ্যানালিসিসে বেসিক্যালি আমি আজকে ভেক্টর ডিফারেন্সিয়েশনটা একটু পড়ার চেষ্টা করি। আমরা এক একটা ক্লাসে একটু, আজকে ইন্ট্রোডাকশন ক্লাস, যখন আমাদের অ্যাকচুয়ালি ক্লাসগুলো শুরু হয়ে যাবে, আমি চেষ্টা করব অন্ততপক্ষে 1.5 থেকে 2 ঘন্টা ক্লাস নেওয়ার, ঠিক আছে? এবং প্রতিদিনই ক্লাস নেওয়ার চেষ্টা করতে হবে। কোনো টেকনিক্যাল এরর হয়ে গেল, কি কোনো ওয়েদার প্রবলেম হয়ে গেল, সমস্যা হলো, সেক্ষেত্রে আমি ক্লাসটা প্রতিদিনই নেবো। তোমাদের যদি সমস্যা হয় তোমরা রেকর্ডিং দেখে নেবে অন্য কোনো সময়, ঠিক আছে? তাহলে কি হবে, সিলেবাসটা শেষ হবে সঠিক সময়ে, না হলে তো খুব মুশকিল, বুঝতেই পারছো, ঠিক আছে? তাহলে দেখো আজকে আমরা বেসিক্যালি ভেক্টর ডিফারেন্ট, মানে আমাদের ম্যাথমেটিক্যাল ফিজিক্সের দুটো পোর্শন আছে, একটা হচ্ছে ভেক্টর অ্যানালিসিস, একটা হচ্ছে ম্যাট্রিসেস, ঠিক আছে? তো আজকে আমি ভেক্টর অ্যানালিসিস শুরু করছি। আর একটা কথা তোমাদেরকে আমি বলে নিই প্রথমে, সেটা হচ্ছে যে কি না, যেমন ধরো আমি আগেও বলেছি এখনো বলছি যে আমাদের 3টে পোর্শন রয়েছে বেসিক্যালি। সিলেবাসটা দেখলে তোমরা বুঝতে পারবে, আমি যখন যেটা পড়াবো তখন সেটা অ্যানালিসিস করবো, কারণ একসঙ্গে গোটাটা অ্যানালিসিস করতে যেও কাজের কাজ কিছু হবে না। যেমন আমি আমি এখন দুটো বিষয় নিয়ে আমাদের মাথার মধ্যে রাখবো, একটা হচ্ছে ভেক্টর অ্যানালিসিস, একটা হচ্ছে ম্যাট্রিক্স। তো দেখো আমাদের সিলেবাসটা তো তিনটে তিনটে মানে তিনটে জায়গাতে আছে, একটা হচ্ছে এইচএস, একটা হচ্ছে যে বিএসসি, একটা হচ্ছে এমএসসি। এমএসসিরও কিছু কিছু টপিকস কিন্তু আছে। পরে পার্টারবেশন থিওরিও কিন্তু সিলেবাসে লেখা আছে কোয়ান্টাম মেকানিক্সের। তাহলে তোমরা বলবে স্যার পার্টারবেশন থিওরি কি পড়া সম্ভব এই সময়ের মধ্যে? সম্ভব, এলিমেন্টারি লেভেলটা সম্ভব, যে যে লেভেলটা পড়ে মোটামুটি ছোটোখাটো কোয়েশ্চেনগুলো করা যাবে, সেটা আমি বলে দেবো, ঠিক আছে? এইবার দেখো যেটা আমি বলছি যে 3টে পার্টে বিভক্ত রয়েছে। আমি এই পার্টটাকে প্রথমে, এইচএসের যে পার্টটা রয়েছে এই পার্টটাকে প্রথমে আমি শুধু প্র্যাকটিসের পর্যায়ে রাখবো, আমরা থিওরি পড়বো না। এইচএসের পার্টটাকে শুধুমাত্র প্র্যাকটিসের পর্যায়ে রাখবো, কারণ আমি জানি তোমাদের ম্যাক্সিমামের এইচএস লেভেলের কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার আছে, কম বেশি সবারই। স্কাই ইজ দ্য লিমিট, ম্যাক্সিমাম তো কোনোটাই করা পসিবল নয়, কেউই করতে পারে না। আমি যদি বলি যে আমার এইচএসের 100% ক্লিয়ার আছে, আমিও ভুল বলছি, তোমরা যদি বলো তোমরাও ভুল বলছো, কারণ স্কাই ইজ দ্য লিমিট প্রত্যেকটা সিলেবাসেই ফিজিক্সের ক্ষেত্রে। কিন্তু যেটুকু প্রয়োজন আমি আশা করবো ম্যাক্সিমাম জনের মোটামুটি আছে, যাদের নেই তাদেরও হয়ে যাবে, একটু পড়াশোনা করলে তোমরা এটা করে নিতে পারবে। তাহলে এইচএসসির পার্টটা যেটা 9-10-এর সিলেবাসটা রয়েছে সেটা আমি শেষে করব। মানে যেমন ধরো আমি বলছি যে এখন ধরো আমরা ভেক্টর অ্যানালিসিস পড়াবো, ভালো করে বুঝো, ভেক্টর অ্যানালিসিস পড়াবো, তাহলে সেটা পড়াতে পড়াতে আমি যে এইচএসের পার্টটা রয়েছে, যেমন ধরো আমি যদি প্রথমে বলি এইচএসের পার্টটা তো আমাদের প্রথমে ভেক্টর রয়েছে, ভেক্টরটা আমি মোশন ইন প্লেনে আছে বলতে পারি একসঙ্গে করে নিলে, তাহলে প্রথম চ্যাপ্টার আমি মোশন ইন স্ট্রেট লাইন বলতে পারি।
মোশন ইন স্ট্রেট লাইন, ঠিক আছে। সেকেন্ড চ্যাপ্টার যেরকম ধরো মোশন ইন প্লেন, থার্ড চ্যাপ্টার যদি আমরা বলি তাহলে নিউটনস ল। তো এইভাবে তোমরা জানো যে এইচএস এর বইয়ে এইগুলো রয়েছে পরপর পরপর, তারপর সার্কুলার মোশন, ফ্রিকশন, এইভাবে পরপর থাকবে। তো বিষয় হচ্ছে যে মনে করো আমি প্রথমে কি করলাম, আমাদের তো ভেক্টর অ্যানালিসিস পড়ানো চলছে, আমি এইদিকে মোশন ইন স্ট্রেট লাইনের যে ডিপিপি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব অ্যাপসে, যেখানে মেন তোমাদের কোর্সটা লঞ্চ করা হবে। সেই অ্যাপসে আমি একটা ফোল্ডার বানিয়ে দেবো, যে ফোল্ডারে তোমাদের এই চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ ডিপিপিগুলো থাকবে। যেমন ধরো আমরা মোশন ইন স্ট্রেট লাইনের একটা 20টা কোশ্চেনের একটা ডিপিপি দিয়ে দিলাম, এবং তার ডিটেল সলিউশন আমি দিয়ে দেবো, তোমাদেরকে সেটা প্র্যাকটিস করতে হবে প্যারালালি। আমরা যখন বিএসসি এমএসসি এই দিকটা পড়তে থাকবো, এই থিওরিগুলো তাদের নিউমেরিক্যালস করতে থাকবো ক্লাসে, প্যারালালি তোমরা কিন্তু এটা প্র্যাকটিস করতে থাকবে, ঠিক আছে। এবং এই দুটো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এইচএস এর যে থিওরিগুলো রয়েছে, যাদের মনে হবে, সবার কিন্তু মনেও হবে না যেগুলো করার প্রয়োজন আছে, যাদের মনে হবে তাদেরকে আমি করাবো। যাদের মনে হবে না স্যার আমার ওই ভিডিওগুলো দেখার দরকার নেই, আমার কনসেপ্ট ক্লিয়ার আছে, আমি প্র্যাকটিস করে নিয়েছি ডিপিপিগুলো, আমার হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই, আর ওইগুলো পড়ে তুমি কেন সময় নষ্ট করবে। ব্যাপারটা হচ্ছে যে আমি যদি তোমাকে এখন ভেক্টরের একদম প্রথম থেকে পড়াতে শুরু করি, ভেক্টর কি, কেন, ভেক্টরের ডেফিনেশন, ভেক্টরের মান অভিমুখ থাকলে তাকে ভেক্টর বলা হয় না কেন, কেন তার ডাইরেক্ট, কেন তার ভেক্টর অ্যালজেব্রা মানতে হয়, এই সমস্ত যে ডিটেলস অ্যানালিসিস ফিজিক্সে, বুঝতেই পারছো একটা টপিক্সের উপরে আমরা অনেক কিছু ডিটেলস নলেজ অ্যাকোয়ার করতে পারি চাইলে, সেটা আমাদের কিন্তু সময় যা রয়েছে সেটা অ্যালাউ করছে না। তাহলে আমি বলছি যে তোমরা এগুলো কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে করতে থাকো। আমি তোমাদের একটা সিম্পল আমি দেখাচ্ছি তোমাদেরকে যে কিরকম ধরনের আমি ডিপিপি গুলো তোমাদের জন্য শেয়ার করব, ঠিক আছে। আমি একটা দেখানোর চেষ্টা করছি, জাস্ট আমার এখানে ছিল কতগুলো শেয়ার করা। প্রত্যেকটা চ্যাপ্টারে আমার অলরেডি তৈরি করা রয়েছে, আমি তোমাদেরকে শেয়ার করব। যেমন দেখো এটা মনে হচ্ছে মোশন স্ট্রেট লাইনটা রয়েছে, আচ্ছা ইলেকট্রিক চার্জ অ্যান্ড ফিল্ডটা রয়েছে। তো দেখো যেমন ধরো ইলেকট্রিক চার্জ অ্যান্ড ফিল্ডসের যে ডিপিপিটা আমার রয়েছে, সেখানে দেখো 1 2 3 4 5 করে কোয়েশ্চেন দেওয়া আছে, এগুলো বেসিক্যালি নিট এবং জেই লেভেলের ডিপিপি, ঠিক আছে। আমি বলবো যে এই পোর্শনটা তোমাদের স্ট্রংলি করে নেওয়া প্রয়োজন। দেখো 20টা কোয়েশ্চেন আছে একটা ডিপি, এরকম এক একটা চ্যাপ্টারে আমি 10টা করে ডিপিপি দেবো, তার মানে 200টা করে কোয়েশ্চেন প্র্যাকটিস হবে। এইটা কিন্তু তোমাদেরকে প্যারালালি করে যেতে হবে, এবং এর ডিটেল সলিউশনও আমি দিয়ে দেবো, এর ডিটেল সলিউশন দিয়ে দেবো। দেখো প্রত্যেকটা কোয়েশ্চেনের ডিটেল সলিউশন করা আছে, দেখো ডিটেল সলিউশনও দিয়ে দেবো। তাহলে এইগুলো প্র্যাকটিস হয়ে গেলে একবার তোমার 11-12 লেভেলের যে পোর্শনটা আসবে, মানে 9-10-এর জন্য প্রিপারেশনটা তো হয়েই যাচ্ছে, তার সঙ্গে তোমার 11-12-এ পিজি পোস্টের জন্য যে 11-12-এর যে পোর্শনটা থাকবে না, সেই পোর্শনটা হয়ে যাবে। আর 11-12-এর কিন্তু একটা মেজর পোর্শন থাকবে, তুমি মোর দেন 50% তুমি কিন্তু এক্সপেক্ট করতে পারো। মানে আগের বারে 2016-এর এমসিকিউ কোয়েশ্চেনটা যা হয়েছিল, আমি যদি সেটাকে দেখি, সেখানে মোর দেন 50% এইচএস লেভেল থেকে কোয়েশ্চেন ছিল। কিন্তু তার মানে এমন নয় যে শুধু আমরা এইচএস লেভেলটাই পড়বো, কারণ ওই 50% শুধুমাত্র কোয়েশ্চেন করে দিলেই কিন্তু মেরিটে আসা খুব মুশকিল। তার কারণ হচ্ছে এতদিন এসএসসি পরীক্ষা হয়নি, এবং মোস্ট অফ দ্য যারা ফিজিক্সে এমএসসি বিএড করে বসে আছে, কেউ না কেউ কোনো না কোনোভাবে এইচএস লেভেলটা পড়াচ্ছে, ঠিক আছে। তাহলে যে কোয়েশ্চেনগুলো এখানে আসবে এই পরীক্ষাতে, সেই কোয়েশ্চেনগুলো অলমোস্ট কম বেশি সবাই পারবে, 11-12 লেভেলের যে কোয়েশ্চেনগুলো আসবে। তার মানে বেসিক কম্পিটিশনটা কোথায় হবে? ওই টপিকসগুলোতে, যে টপিকসগুলো ডিটাচ আছে সবাই, সেইটাকে যে যত ভালোভাবে করতে পারবে সে কিন্তু তত এগিয়ে থাকবে, এটা পরিষ্কার বোঝাই যাচ্ছে। তাহলে সেই জন্য আমি যে স্ট্র্যাটেজিটা বানিয়েছি সেটা এটাই, যে এইটা আমরা প্যারালালি প্র্যাকটিস করতে থাকবো, আর বিএসসি এমএসসিটা যে থিওরিগুলো রয়েছে সেই থিওরিগুলো আমরা পড়াতে থাকবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই, তোমাদের মতামত অবশ্যই নেবো। আমি প্রথমে একটু বলে নিই যে কিভাবে কি হবে, ঠিক আছে। শেষে আমি তোমাদের মতামতও নেবো। তাহলে এইটা হলো বেসিক বিষয়। এইবার যে পোর্শনটাতে আমি যেতে চাইছি সেটা হচ্ছে যে, যেটা আমরা বলছিলাম, আচ্ছা আরেকটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন হতে পারে যে স্যার ক্লাস কিভাবে হবে, ঠিক আছে, ক্লাস কিভাবে হবে, এটাও একটা কোয়েশ্চেন হতেই পারে। তো দেখো এখন 17 তারিখ পর্যন্ত এইভাবে তোমাদের স্ক্রিন শেয়ার করে আমি পড়াবো। তার কারণ হচ্ছে আমার সামার ভ্যাকেশন চলছে 17 তারিখ অবধি, আমি স্টুডিওর কাছে নেই।
তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলটা দেখেছো, দেখবে যে আমার কিন্তু স্টুডিও সেট আপ কমপ্লিট করা রয়েছে উইথ ডিজিটাল বোর্ড, ক্যামেরা সব দিয়ে। তো ওটা আমি আমার যেখানে পোস্টিং রয়েছে ওখানে আমি করে রেখেছি আপাতত। তো এখন সামার ভ্যাকেশনের জন্য বাড়িতে আছি, 17 তারিখ পর্যন্ত ওয়েট করাটা ঠিক হবে না, তাই আমি এইভাবে স্টার্ট করে দিলাম। তার কারণ বুঝতে পারছো, টাইম বাউন্ড একটা খুব একটা, মানে সেপ্টেম্বরে যদি পরীক্ষা হয় তাহলে এটা মানে খুবই একটা যুদ্ধ যুদ্ধ ব্যাপার আর কি, যে 3 মাসের মধ্যে সিলেবাসটা শেষ করে একদম পুরোপুরি প্রিপেয়ার করে একটা যুদ্ধ যুদ্ধ ব্যাপার। এবং আমাদেরকে অবশ্যই এক্সপেক্ট করতেই হবে যে এই পরীক্ষা হয়ে যাবে, কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ আছে। এরা সম্ভবত খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবে, যদি মাঝখানে কিছু মানে কি বলবো, অনভিপ্রেত ঘটনা না ঘটে। সেটা তো 100% তো কিছুই বলা যায় না, কিন্তু আমাদেরকে ভেবে চলতে হবে যে 3 মাসের মধ্যে আমাদেরকে কভার করতে হবে আর কি। ঠিক আছে, তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে আমাদের যেটা পড়ানোর কথা ছিল সেটা আমি স্টার্ট করি। আজকে একটু ভেক্টর অ্যানালিসিসটা পড়াই অ্যাজ এ ডেমো ক্লাস। তারপরে আমরা নেক্সট যে ক্লাসগুলো রয়েছে সেগুলো তো আমরা অলরেডি পরপর পরপর চলবো। ঠিক আছে, তাহলে দেখো আমরা প্রথমে যেটা পড়বো সেটা অবশ্যই ভেক্টর অ্যানালিসিস। তো ভেক্টর অ্যানালিসিসের প্রথম যে টপিকসটা আমরা পড়বো সেটা হচ্ছে ভেক্টর ডিফারেন্সিয়েশন। ভেক্টর অ্যানালিসিস, আচ্ছা মানে এখানে তো কোনো রিকোয়েস্ট তো আসেনি মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, 45 তো জয়েন হয়ে আছে অলরেডি। আমি হয়তো মানে যখন ওরা পারমিশন চাইছিল, আমি পারমিশনটা না দেওয়ার জন্য হয়তো বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে। ঠিক আছে, দেখো যেটা আমি বলছিলাম যে ভেক্টর অ্যানালিসিসের আজকে যেটা আমরা প্রথম পড়ব সেটা হচ্ছে যে ভেক্টর ডিফারেন্সিয়েশন। একটু ওয়েট করতে হবে, হ্যাঁ, ওই ইয়েটা জয়েনটা হওয়ার পর, আমি এডমিটটাকে করার পরে তো জয়েনটা হবে। অনেকে কি হচ্ছে, জয়েন হওয়ার পরে যখনই দেখছে হচ্ছে না, সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছে। ভেক্টর ডিফারেন্সিয়েশন, তো দেখো ভেক্টর ডিফারেন্সিয়েশন আমরা কি পড়বো না, বেসিক্যালি গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এন্ড কার্ল, এই তিনটে যে ভেক্টর অপারেটর আছে সেগুলো পড়বো। তোমরা আশা করি কম বেশি পার্সিয়াল ডেরিভেটিভ সম্পর্কে, একটা এলিমেন্টারি পার্সিয়াল ডেরিভেটিভের সবাই আইডিয়া আছে, বুঝতে পারছো। এখানে পার্সিয়াল ডিফারেন্সিয়েশনের যে বিষয়টা সেটা একটু ইউজ হবে, এলিমেন্টারি পার্সিয়াল ডিফারেন্সিয়েশন একদম, তাই তো। তাহলে দেখো আমরা যদি এখানে ভেক্টর যে অপারেটরটা বলি ডেল অপারেটর, এই ডেল অপারেটর সম্পর্কে নিশ্চয়ই তোমাদের আইডিয়া আছে, যে যেটা হচ্ছে কি না, ডেল ডেল এক্স আই ক্যাপ, ডেল ডেল ওয়াই জে ক্যাপ, আর ডেল ডেল জেড কে ক্যাপ। এটা হচ্ছে ডেল অপারেটর। এই ডেল অপারেটরটা যদি একটা স্কেলার ফাংশনের উপরে কখনো অপারেট করবে, কখনো একটা ভেক্টর ফাংশনের উপরে অপারেট করবে। ঠিক আছে, যেমন ধরো একটা আমরা বেসিক যদি অপারেটর বলি, আমরা বেসিক অপারেটর আমরা দেখেছি, ডিফারেন্সিয়েশন একটা বেসিক অপারেটর, ইন্টিগ্রেশন একটা বেসিক অপারেটর, এমনকি ম্যাট্রিক্সও আসলে একটা অপারেটর। তোমরা যদি কোয়ান্টাম মেকানিক্স পড়েছো নিশ্চয়ই দেখেছো যে ম্যাট্রিক্স কিন্তু বেসিক্যালি একটা অপারেটর। কোয়ান্টাম মেকানিক্সে ম্যাট্রিক্সকে আমরা এজ এ অপারেটর ইউজ করে থাকি। ঠিক আছে, তাহলে দেখো এই যে ভেক্টর ইন্টিগ্রেশন, ভেক্টর ডিফারেন্সিয়েশনের কথা বলছি, এখানে তিনটে অপারেশন আছে, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট, একটা ডাইভারজেন্স, একটা কার্ল। যদি আমরা একটা স্কেলার ফাংশনের কথা বলি, মনে করো আমাদের কাছে একটা স্কেলার ফাংশন আছে এফ, এফ এজ এ স্কেলার ফাংশন এক্স ওয়াই অ্যান্ড জেড, এফ এক্স ওয়াই এবং জেড এর উপর নির্ভর করে। তাহলে যদি এই গ্রেডিয়েন্ট বা এই ডেল অপারেটরটা যদি এফ এর উপরে অপারেট করে, গ্রেডিয়েন্ট কখন বলা হবে, এই যদি ডাইরেক্ট এর উপরে অপারেট করে সিম্পল, তাহলে তখন কি হয়ে যাবে দেখো, ডেল অপারেটর ডেল এফ ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল এফ ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল এফ ডেল জেড কে ক্যাপ। দেখো যে জয়েন হতে চাইছে কিন্তু সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এইটাকে আমি সিম্পল নোটেশন, একটু শর্ট নোটেশন এইভাবে লিখবো,
এই যে ডেল ডেল এক্স আমি যদি এইভাবে লিখে মনে করো, ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ, এই পুরো অপারেটরটা অপারেট করছে এফ এর উপরে। তাহলে এইটাকে আমি লিখতে পারি, দেখো, সামেশন আই ডেল ডেল এক্স। এই যে সামেশন আই ডেল ডেল এক্স লিখছি, এর মানে কি? ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ, এ কার উপরে অপারেট করছে? এফ এর উপরে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার দেখো, এই যে গ্রেডিয়েন্ট অফ এফ বলছি, এর কিছু ইম্পর্টেন্ট প্রপার্টিজ রয়েছে। সেই ইম্পর্টেন্ট কিছু প্রপার্টি তোমাদেরকে মনে রাখতে হবে। কি কি ইম্পর্টেন্ট প্রপার্টি রয়েছে না, যেমন ধরো আমি যদি বলি যে এই যে গ্রেডিয়েন্ট অফ এফ, এই যদি তোমরা মডিউলাস ভ্যালু নির্ণয় করো, মানে এই যদি ডাইরেকশন নির্ণয় করো, বা এই গ্রেডিয়েন্ট অফ এফ বরাবর যদি তোমরা ইউনিট ভেক্টর নির্ণয় করো, ইউনিট ভেক্টর অ্যালং গ্রেডিয়েন্ট অফ এফ, যে কোনো ভেক্টরেরই আমরা ইউনিট ভেক্টর নির্ণয় করতে জানি। গ্রেডিয়েন্ট অফ এফ তো আসলে একটা ভেক্টর, তাহলে কি হবে সেক্ষেত্রে? এন ক্যাপ দ্যাট উইল বি ইকুয়াল টু গ্রেডিয়েন্ট অফ এফ ডিভাইড বাই মড অফ গ্রেড এফ। আচ্ছা, কিছু কি সমস্যা হচ্ছে? টুং টুং আওয়াজ করছে, কেউ কি জয়েন হতে চাইছে, হতে পারছে না, না লিভ হচ্ছে, আমি বুঝতে পারছি না ঠিক। এটাকে বুঝতে পারলে? তাহলে ইউনিট ভেক্টর অ্যালং গ্রেডিয়েন্ট অফ এফ এন ক্যাপ ইজ ইকুয়াল টু গ্রেডিয়েন্ট অফ এফ ডিভাইড বাই মড গ্রেডিয়েন্ট। এটা একটা ভেরি সিম্পল আইডিয়া। যদি আমরা কোনো একটা এ ভেক্টর বলি, তার ইউনিট ভেক্টর আমরা কি লিখি? এন ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর ডিভাইড বাই মড এ ভেক্টর ডিভাইড বাই মড এ। ঠিক তেমনি এবারে দেখো, আমরা একটা বিষয় জানি যে কোনো একটা ভেক্টর ফাংশন, কোনো একটা মানে গ্রেডিয়েন্ট অফ এফ এর যে ম্যাক্সিমাম ভ্যালু, সেটা কোন বরাবর হয়। এবং একটা আমাদের একটা টার্ম আছে এখানে, ডাইরেকশনাল ডেরিভেটিভ। তোমাদের ডাইরেকশনাল ডেরিভেটিভটা আসলে কি? ডাইরেকশনাল ডেরিভেটিভ আমরা যদি বলি, সেই ডাইরেকশনাল ডেরিভেটিভ আসলে কি? মানে মনে করো আমার কাছে কোনো একটা সাপোজ ভেক্টর আছে, এ ভেক্টর আমি বলছি, এবং এই এ ভেক্টর বরাবর একটা একক ভেক্টর মনে করো এ ক্যাপ। তাহলে আমাকে যদি এ ভেক্টরের অভিমুখে গ্রেডিয়েন্ট অফ এফ এর ডাইরেকশনাল ডেরিভেটিভ নির্ণয় করতে হয়, আমি কি করব? ডাইরেকশনাল ডেরিভেটিভ, হ্যাঁ, অ্যালং এ, সেটাকে আমরা বলবো গ্রেডিয়েন্ট অফ এফ ডট এ ক্যাপ। এইটা হচ্ছে ডাইরেকশনাল ডেরিভেটিভ। বাস ওই ভেক্টরটার ইউনিট ভেক্টর বরাবর আমাকে একটা ডট প্রোডাক্ট করতে হবে। ক্লিয়ার? এবং এই যে ডাইরেকশনাল ডেরিভেটিভের যে ম্যাক্সিমাম ভ্যালু, সেটা এই ডাইরেকশনেই হবে। ঠিক আছে? ইন দ্য ডাইরেকশন অফ গ্রেডিয়েন্ট অফ এফ। কারণ দেখো, এটা এটা তোমরা এইভাবে বলতে পারো যে দেখো, আমরা যদি এর এই যে গ্রেডিয়েন্ট অফ এফ ডট এ ক্যাপ এটা ইকুয়াল টু লিখি, তাহলে কি হবে? মড অফ গ্রেডিয়েন্ট অফ এফ ইন্টু কস থিটা, এ ডট বি মানে এবি কস থিটা। তাহলে দেখো, কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। তাহলে গ্রেডিয়েন্ট অফ এফ ডট এ এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে যখন কস থিটা 1 হবে? তাহলে কস থিটা যদি 1 হয়, দেখো, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। তো থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি মানে কি? গ্রেডিয়েন্ট অফ এফ এফ একটা সেম ডাইরেকশনে যদি থাকে, তাহলে তখন গ্রেডিয়েন্ট অফ এফ এর যে ম্যাক্সিমাম ভ্যালু হবে, সেটা ইন দ্য ডাইরেকশন অফ এ হবে। তাহলে ওই জন্য আমরা বলে থাকি যে ম্যাক্সিমাম অফ ভ্যালু অফ gradient of f is in the direction of directional derivative. of directional derivative. ক্লিয়ার? নেক্সট দেখো, এখানে যে প্রবলেম করতে গিয়ে আমাদেরকে আর যে দুটো বিষয়ের এখানে সম্মুখীন হতে হয়, সেটা কি কি? একটা হচ্ছে যে ইকুয়েশন অফ ট্যানজেন্ট, আর হচ্ছে যে ইকুয়েশন অফ নর্মাল। যে কোনো একটা লেভেল সারফেসের ক্ষেত্রে মনে করো সাপোজ আমাদের কাছে একটা লেভেল সারফেস রয়েছে, এটা যে কোনো একটা লেভেল সারফেস, যেটাকে আমি বলছি এফ
এই সারফেসটাকে আমি এফ দিয়ে প্রকাশ করছি, এক্স ওয়াই জেড, দ্যাট ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, দ্যাট ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে তোমরা বলো যে এই লেভেল সারফেসটার উপরে আমরা একটা ট্যানজেন্ট প্লেন ড্র করতে চাইছি, এবং সেই ট্যানজেন্ট প্লেনের ইকুয়েশন কি হবে? এখানে আমরা ট্যানজেন্ট প্লেন রয়েছে, এই ট্যানজেন্ট প্লেনের ইকুয়েশন কি হবে এটা অনেক সময় জিজ্ঞেস করে। আর একটা জিজ্ঞেস করতে পারে যে এই যে প্লেনটা রয়েছে এর উপরে যে নর্মাল হবে, যে নর্মাল প্লেনটা হবে তার ইকুয়েশন কি হবে এট এ পার্টিকুলার পয়েন্ট এক্স কমা ওয়াই কমা জেড। তো দেখো এটা আমরা ডট প্রোডাক্ট জিরো করে ক্রস প্রোডাক্ট জিরো করে করি, কিন্তু আমি ওইভাবে না করে একদম ফাইনাল রেজাল্টটা তোমাদেরকে বলবো যেটা থেকে ডাইরেক্ট হয়ে যাবে। এই যদি ইকুয়েশন অফ ট্যানজেন্ট বলো, তাহলে আমরা কি বলবো? এক্স মাইনাস এক্স ইন্টু ডেল এফ ডেল এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই ইন্টু ডেল এফ ডেল ওয়াই প্লাস জেড মাইনাস জেড ইন্টু ডেল এফ ডেল জেড ইকুয়াল টু জিরো এট দ্য পয়েন্ট এক্স কমা ওয়াই কমা জেড। স্মল এক্স স্মল ওয়াই স্মল জেড হচ্ছে যে পয়েন্ট আমাকে নির্ণয় করতে হবে, আর ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল জেড হচ্ছে ভেরিয়েবল। ঠিক আছে, তাহলে দেখো নেক্সট আমরা যদি বলি যে ইকুয়েশন অফ নর্মাল, ইকুয়েশন অফ নর্মাল সেটার ক্ষেত্রে কীভাবে করবো, কীভাবে লিখবো? সেম বিষয়, এক্স মাইনাস এক্স ডেরিভেটিভটা নিচে হবে ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ডেল এফ ডেল ওয়াই ইকুয়াল টু জেড মাইনাস জেড ডেল এফ ডেল জেড এট দ্য পয়েন্ট এক্স কমা ওয়াই কমা জেড। ঠিক আছে, তো দেখো এইভাবে আমরা ডাইরেক্ট করতে পারবো। এখন দেখো আমি সিম্পল যদি কয়েকটা কোয়েশ্চেন এখান থেকে করি, সিম্পল কোয়েশ্চেন যেগুলো পরীক্ষায় আসার তোমাদের সম্ভাবনা রয়েছে। যেমন ধরো একটা ভেরি সিম্পল কোয়েশ্চেন যদি আমরা বলি, এগুলো সবাই তোমরা করতে পারবে, যে এফ এজ এ ফাংশন অফ এক্স কমা ওয়াই কমা জেড দেওয়া আছে ইকুয়াল টু 3x স্কোয়ার ওয়াই। প্রথম আমি কার্টেসিয়ান কোঅর্ডিনেটের একটা করি, মাইনাস ওয়াই কিউব জেড স্কোয়ার, দেন ফাইন্ড গ্রেডিয়েন্ট অফ এফ অ্যাট 1 কমা মাইনাস 2 কমা মাইনাস 1। এটা আমাকে একটু করে বলো তো সবাই, সিম্পল গ্রেডিয়েন্ট অফ এফ করে বলো। হ্যাঁ বলো। হুম হুম, প্লাস হচ্ছে না মাইনাস হচ্ছে শেষটা? মাইনাস সিক্সটিন নাকি প্লাসই হচ্ছে? আচ্ছা, এবার ক্যালকুলেশনটা দেখো না, রিচেক করো একবার। মাইনাস, হ্যাঁ, আনসারটা হবে মাইনাস 12 আই ক্যাপ মাইনাস 9 জে ক্যাপ মাইনাস 16। হ্যাঁ, ঠিক। সবার হয়েছে নাকি করে দিতে হবে? হয়েছে। নেক্সট দেখো, দ্য গ্রেডিয়েন্ট অফ এফ অফ আর ইজ ইকুয়াল টু, আর মানে হচ্ছে যে একটা আর ভেক্টর যদি আমরা বলি,
বা আর বলতে পারো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। অপশন এ এফ ড্যাশ আর বাই আর, আর ভেক্টর। অপশন বি এফ ড্যাশ আর ভেক্টর আপন আর স্কোয়ার। অপশন সি 0। অপশন ডি এফ ড্যাশ আর ভেক্টর। অপশন এ। দেখো ভেরি সিম্পল, আমি যে শর্ট নোটেশনটা বললাম ওইভাবে যদি করো একটু সুবিধা হবে। যে দেখো আমরা গ্রেডিয়েন্ট অফ এফ আমরা যদি বলি বা এখানে এফ অফ আর আছে, তাহলে আমরা এটা লিখতে পারি সামেশন আই ডেল ডেল এক্স এফ অফ আর। ডেল ডেল এক্স এফ অফ আর মানে কি? সামেশন অফ আই ডেল এফ ডেল আর ডেল এফ ড্যাশ মানে ডেল ডেল এক্স অফ এফ অফ আর মানে কি? একটা হচ্ছে যে এফ ড্যাশ আর ইন্টু কি হবে ডেল আর ডেল এক্স। এফ অফ আর এর ডেরিভেটিভ এফ ড্যাশ আর হবে, কিন্তু যেহেতু এক্স এর সাপেক্ষে হচ্ছে তাহলে একটা ডেল আর ডেল এক্স থাকবে। এবারে বলো এই ডেল আর ডেল এক্স আসলে কত? ভেবে দেখো, আমরা কি জানি আর স্কোয়ার সমান কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে ডেল আর ডেল এক্স কত? 2r ইন্টু ডেল আর ডেল এক্স ইকুয়াল টু 2x। তাহলে দুইটা যদি কেটে যায় তার মানে ডেল আর বাই ডেল এক্স ইকুয়াল টু কত? অ্যাকচুয়ালি এক্স বাই আর। তাহলে যদি এটা বসিয়ে দিই তাহলে সামেশন আই এফ ড্যাশ আর ইন্টু এক্স বাই আর। তাহলে এফ ড্যাশ আর আপন আরটাকে যদি আমরা বাইরে লিখি, সামেশনের মধ্যে কি হবে? আই ক্যাপ ইন্টু এক্স। মিউট করো তো একটু এটা। আচ্ছা, সামেশন আই ক্যাপ এক্স মানে কি? এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, তার মানে আর ভেক্টর। এইটা কি বোঝাচ্ছে? আর ভেক্টর। তার মানে এফ ড্যাশ আর আপন আর ইন্টু আর ভেক্টর। ক্লিয়ার? বুঝতে না পারলে কিন্তু আমাকে বলবে, রিপিট করবো। যদি কেউ ভুলে গেছো, লজ্জার কিছু নেই, ভুলতেই পারো। অনেকদিন কালচার না থাকলে ভুলে যাবে, স্বাভাবিক বিষয়। তাই জন্য তো পড়া। নেক্সট দেখো, সেম টাইপের আমি একটা কোয়েশ্চেন দিচ্ছি। গ্রেডিয়েন্ট অফ লগ আর ইজ ইকুয়াল টু, এরকম ধরনের সিম্পল সিম্পল কোয়েশ্চেন আসবে, কিন্তু কালচার না থাকলে এগুলোই পারবে না। আর ভেক্টর বাই আর ভেক্টর বাই আর স্কোয়ার, আর ভেক্টর বাই আর কিউব, 0। এটা একটু মিউট করো। অপশন, হ্যাঁ অপশন বি। হ্যাঁ, তাহলে একটু সিম্পল, আমি যেরকম ভাবে একটু আগে আগে কোয়েশ্চেনটা করলাম সেরকম ভাবে করা যেতে পারে। হ্যাঁ বলো। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই। হুম। গ্রেডিয়েন্ট অফ লগ আর সামেশন আই ক্যাপ ডেল ডেল এক্স অফ লগ আর। আমি অ্যাকচুয়ালি ওটাই করছি, বুঝতে পারছো তো, কিন্তু আমি নোটেশন দিয়ে করছি। তাহলে সামেশন আই ক্যাপ ডেল ডেল এক্স লগ আর মানে এটা প্রথমে কি হবে? এক্স এর ডেরিভেটিভ, তাহলে 1 বাই আর হয়ে যাবে, ইন্টু একটা ডেল আর বাই ডেল এক্স থাকবে। তাহলে ডেল আর বাই ডেল এক্সটা যখনই থাকছে, দেখো তাহলে ডেল আর বাই ডেল এক্সটা এক্স বাই আর। তাহলে দেখো 1 বাই আর স্কোয়ার বাইরে এলো, আর সামেশন আই আই এক্স হয়ে গেল। তাহলে সামেশন আই এক্সটা আবার আর, তাহলে আর ভেক্টর বাই আর স্কোয়ার।
তুমি যেটা বলছো ওটাও ঠিক আছে, ওটা আরো তাড়াতাড়ি হবে, যে গ্রেডিয়েন্ট অফ লগ অফ আর, তাহলে এটা আর আর এর সাপেক্ষে যদি ডেরিভেটিভটা আমরা লিখে নিই, তাহলে 1/r। আর যেহেতু এটা ভেক্টর অপারেটর, তাহলে একটা ইউনিট ভেক্টর ক্যাপ করে দাও। এবার আর ক্যাপ ডিভাইড বাই আর হচ্ছে, এবার এটা যদি আমরা ভেক্টর আকারে নিয়ে যেতে চাই, তাহলে ইউনিট ভেক্টরটাকে ভেক্টর আকারে লিখে দাও, আর ভেক্টর ডিভাইড বাই আর, তার মানে তখন আর ভেক্টর ডিভাইড বাই আর স্কয়ার হয়ে গেল, তাই তো? সিমিলারলি দেখো, যদি ইন জেনারেল আমরা বলি যে গ্রেডিয়েন্ট অফ আর টু দ্য পাওয়ার এন ইজ ইকুয়াল টু, বলো আমি অপশন লিখছি না, ডাইরেক্ট হবে তাহলে, তাহলে আর টু দি পাওয়ার এন, হ্যাঁ, এন আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু আর, হ্যাঁ, আর টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন ইন্টু আর কে, ইউনিট ভেক্টরটা যদি ভেক্টর আকারে লিখো, হ্যাঁ, হ্যাঁ, তাহলে এন আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু আর ভেক্টর ডিভাইড বাই আর, এই আরটাকে উপরে যদি ওর সঙ্গে লিখি, তাহলে এন আর টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু আর ভেক্টর। তাহলে এইটাকে অনেক সময় আমরা এজ এ ফর্মুলা ইউজ করে নেবো, আর টু দি পাওয়ার এনটাকে। হ্যাঁ, হ্যাঁ, এরপরে যেটা আমি একটু আগে বলছিলাম, যে যদি আমাকে কোনো সময় একটা ইউনিট ভেক্টর নির্ণয় করতে দেয়, যে সারফেসটার সঙ্গে নর্মাল হবে, মানে দেখো গ্রেডিয়েন্ট অফ ফাই যেটা বা গ্রেডিয়েন্ট অফ এফ যেটা, সেটা হচ্ছে আসলে যদি আমরা গ্রেডিয়েন্ট অফ এফ এর ডাইরেকশনটা দেখি না, দেখা যাবে সেটা আসলে ওই সারফেসটার সঙ্গে লম্ব। মানে দেখো, যখন যেটা আমরা বলছি, এই কনসেপ্ট আমি একটু বলে নিই আরেকবার, যে যেটা আমরা বলছি যে এই যে আমরা ফাই বলছি বা এফ বলছি, এফ দিয়ে প্রকাশ করছি, এফ দিয়ে করি, ফাই দিয়ে অনেক সময় প্রকাশ করা হয় এটাকে, এক্স ওয়াই জেড, এটা তো একটা সারফেসকে প্রকাশ করছে না। যেমন ধরো যদি এজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড যেটা বলছে, এটা একটা থ্রি ডাইমেনশন একটা সারফেসকে প্রকাশ করছে। তাহলে এই যে এফ ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই জেড আমরা যদি বলছি, এরপরে এই সারফেস এই ফাংশনটা যদি আমরা গ্রেডিয়েন্ট অফ এফ নিই, তাহলে সেই গ্রেডিয়েন্ট অফ এফ আসলে কি, না ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল এফ ডেল ওয়াই ক্যাপ। হ্যাঁ, গ্রেডিয়েন্ট অফ এফ তো ওর উপর একটা ভেক্টর নিচ্ছি, একটা ভেক্টর হবে, এবারে সেই ভেক্টর, হ্যাঁ, এবারে সেই ভেক্টরটার অভিমুখটা আসলে কোন দিকে, সারফেসটা নর্মাল হবে। সেটা কি করে আমরা বুঝতে পারি দেখো, হ্যাঁ, এটা যদি একটা সারফেস হয় মনে করো, আর এই সারফেসের মধ্যে যদি আমরা একটা ক্ষুদ্র একটা ডিস্টেন্স ডিআর নিই, ডিআর ভেক্টর, তাহলে আমরা যদি ডিআর ভেক্টর দেখো, তাহলে ডিআর ভেক্টর কি হবে বলো, ডিএক্স আই ক্যাপ প্লাস ডিওয়াই জে ক্যাপ প্লাস ডিজেড কে ক্যাপ। তাহলে যদি আমরা দুটো ডট প্রোডাক্ট করি, তাহলে দুটোর মধ্যে অভিমুখটা পাওয়া যাবে। তাহলে ডট প্রোডাক্ট করলে আই ডট আই ওয়ান, জে ডট জে ওয়ান, কে ডট কে ওয়ান, তাহলে ডেল এফ ডেল এক্স ইন্টু ডিএক্স প্লাস ডেল এফ ডেল ওয়াই ইন্টু ডিওয়াই। একটু মিউট করে নাও না, ইকো হচ্ছে এটা, হ্যাঁ, প্লাস ডেল এফ ডেল জেড ইন্টু ডিজেড, ডিজেড। এইবারে দেখো এইটা আসলে কি টোটাল ডিফারেন্সিয়েশন ডিএফ, টোটাল ডিফারেন্সিয়েশন ডিএফ কে তো আমরা এইভাবে লিখি পার্সিয়াল ডিফারেন্সিয়েশনে, ডেল এফ ডেল এক্স ইন্টু ডিএক্স, ডেল এফ ডেল ওয়াই ইন্টু ডিওয়াই প্লাস ডেল এফ ডেল জেড ইন্টু ডিজেড। তার মানে গ্রেডিয়েন্ট অফ এফ ডট ডিআর আসলে হচ্ছে ডিএফ। এখন মনে করো এই এফ ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয় সারফেসটা, তাহলে ডিএফ ইকুয়াল টু জিরো। তার মানে গ্রেডিয়েন্ট অফ এফ ডট ডিআর ইকুয়াল টু জিরো। তার মানে গ্রেডিয়েন্ট অফ এফ ইজ পারপেন্ডিকুলার টু ডিআর, দুটো ভেক্টর ডট প্রোডাক্ট জিরো, তার মানে গ্রেডিয়েন্ট অফ এফ এর ডাইরেকশন এদিকে। তাহলে গ্রেডিয়েন্ট অফ এফ এর ডাইরেকশন এদিকে, নর্মালের ডাইরেকশন সেদিকে হবে। হ্যাঁ সুমিত্রা বলো, কিছু বলছো কি? হ্যাঁ, হ্যাঁ,
না, এক্স ওয়াই জেড এর ফাংশন হবে এফ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে একটা লেভেল সারফেসের কথা বলছি। লেভেল, হ্যাঁ, পার্টিকুলার একটা লেভেল সারফেস। লেভেল সারফেস মানে হচ্ছে যে এরকম ধরনের একটা হ্যাঁ, লেভেল সারফেসের কথাই আমরা বলছি এখানে। এখানে এফ যদি একটা লেভেল সারফেস হয় তবে এটা পসিবল। গ্রেডিয়েন্ট অফ এফ যেটা পারপেন্ডিকুলার টু ডিআর বলছি। এবার দেখো তাহলে গ্রেডিয়েন্ট অফ এফ এর যেটা ডাইরেকশন হবে সেটাই নর্মালের ডাইরেকশন হবে। তাহলে আমাকে যদি বলে যে সারফেসটার সঙ্গে নর্মাল ইউনিটি ভেক্টর নির্ণয় করো, তার মানে আমরা আসলে কি নির্ণয় করবো? গ্রেডিয়েন্ট অফ এফ এর ইউনিটি ভেক্টর। তাহলে যে এনকেপটার কথা আমরা একটু আগে বলছিলাম, সেই এনকেপ হচ্ছে গ্রেডিয়েন্ট অফ এফ ডিভাইড বাই মড অফ গ্রেডিয়েন্ট অফ এফ। এটা আমরা বলতে পারি নর্মাল টু দ্য সারফেস অলসো। লেভেল সারফেস। তাহলে এখান থেকে কোয়েশ্চেন কিরকম আসছে, একটা কোয়েশ্চেন করাচ্ছে দেখো। দ্য ইউনিট নর্মাল ভেক্টর টু দ্য লেভেল সারফেস x square plus y square plus z square equal to 4 at the point 1 comma 1 minus 2 each। চারটা অপশন দেওয়া থাকবে, আমি অপশনটা লিখছি না, তোমরা আনসারটা বের করো। হ্যাঁ হ্যাঁ, সবাই একটু মিউট করে নাও, হ্যাঁ। জিরো তো আসবে না, জিরো আসছে? হলো এনকেপ, এনকেপটা কত আসছে? হ্যাঁ হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 4 লিখেছি না? হ্যাঁ, ঠিক ঠিক। তাহলে দেখো এফ ফাংশনটাকে আমরা এইভাবে ভাবতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 4। তাহলে গ্রেডিয়েন্ট অফ এফ কত হবে? 2x 2y 2z। তাহলে এনকেপ যেটা হবে গ্রেডিয়েন্ট অফ এফ ডিভাইড বাই মড গ্রেড এফ। তো তোমরা চাইলে আগে গ্রেডিয়েন্ট অফ এফটাকে ওই পয়েন্টটাতে বসিয়ে নিতে পারো, 1 কমা 1 কমা মাইনাস 2। তাহলে 2i প্লাস 2j। হ্যাঁ, তাহলে এনক্যাপ হয়ে যাবে এখান থেকে গ্রেডিয়েন্ট অফ এফ আপন মড গ্রেডিয়েন্ট অফ এফ। তাহলে গ্রেডিয়েন্ট অফ 2i প্লাস 2j মাইনাস 4k, আর নিচে থাকবে রুট ওভার অফ 4 প্লাস 4 প্লাস 16, রুট ওভার 24 আসছে নাকি? এবার অপশানটা যে আকারে থাকবে সেই আকারে তোমরা নিয়ে এসে অপশানটার সঙ্গে ম্যাচ করাবে। নেক্সট একটা ডাইরেকশনাল ডেরিভেটিভ থেকে কোয়েশ্চেন করো। মোটামুটি সব থিওরিগুলো দিয়ে আমরা কোয়েশ্চেন এক দুটো করে টাচ করে করে বেরোবো। The directional derivative of f x square yz plus 4xz square
along the vector a equal to 2y minus 2j minus 2k, 2y minus j minus 2k। আর এই পয়েন্টটা যেটা রয়েছে অ্যাট দ্য পয়েন্ট 1, minus 2, minus 1। হ্যাঁ 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 হ্যাঁ। কত এসেছে 37/3। দেখছি হ্যাঁ 37/3। ঠিক আছে, হয়েছে কি সবার, না করে দেবো? দেখো সিম্পল গ্রেডিয়েন্ট অফ এ বের করো প্রথমে অ্যাট দ্য পয়েন্ট 1, minus 2, minus 1। এখানে একটা ভেক্টর বেরোবে, তারপরে এ ভেক্টরের যেটি ইউনিট ভেক্টর হবে মানে এ ক্যাপ, এ ভেক্টর ডিভাইড বাই মড এ, এখানে একটা ভেক্টর বেরোবে, তারপরে এই দুটার মধ্যে তোমরা ডট প্রোডাক্ট করে দাও, তাহলেই এম ভ্যালুটা চলে আসবে। নেক্সট দেখো ইকুয়েশন অফ ট্যানজেন্ট আর ইকুয়েশন অফ নর্মাল, ওখান থেকে আমরা কিভাবে কোয়েশ্চেন করতে পারি, একটা কোয়েশ্চেন করো। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ tangent plane and normal to the surface। 2x z square minus 3xy minus yx equal to 1 at the point 1, 1, 2। ডাইরেক্ট আমি যেটা বললাম ওখান থেকে করে দেবো। এটা দেখো ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট গ্রেডিয়েন্ট অফ এ বের করে করা যায়, কিন্তু আমি ডাইরেক্ট যে ফর্মুলাটা বললাম ওই ফর্মুলাটা ইউজ করো। কি বললাম, ইকুয়েশন অফ ট্যানজেন্টের জন্য কি বলেছিলাম বলো, যে এক্স মাইনাস এক্স
প্লাস ওয়াই মাইনাস ওয়াই ডেল এফ ডেল ওয়াই প্লাস জেড মাইনাস জেড ডেল এফ ডেল জেড এই পয়েন্টটাতে ইকুয়াল টু জিরো। এফ মানে এখানে ফাংশনটা এফ নেবে, হোয়ার এফ ইজ ইকুয়াল টু কত, 2x z স্কোয়ার মাইনাস 3xy মাইনাস yx ইকুয়াল টু 1 মাইনাস 1 ইকুয়াল টু জিরো মাইনাস 1, মানে সবসময় এফ ইকুয়াল টু জিরো করে নেবে। মাইনাস মাইনাস থ্রি, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক বলছো, এক মিনিট। 2x z স্কোয়ার মাইনাস 3xy, না এটা মাইনাস 4x হবে, প্রিন্টিং মিস্টেক আছে এখানে, তাহলে তো নাহলে তো এটা মাইনাস 4xy হয়ে যাবে না। কোয়েশ্চেনটাতে এটা লেখা আছে, কিন্তু অ্যান্সারের সময় আমরা ঠিক করেছি, আমি যে বইটা থেকে করাচ্ছি আর কি। তাহলে তোমরা এখানে দেখো 1,1,2 আছে, তাহলে x মাইনাস 1 হবে ইন্টু ডেল এফ ডেল এক্স ওই পয়েন্টটাতে, প্লাস ওয়াই মাইনাস 1 হবে ইন্টু ডেল এফ ডেল ওয়াই ওই পয়েন্টটাতে, প্লাস জেড মাইনাস 2 হবে ডেল এফ ডেল জেড ওই পয়েন্টটাতে ইকুয়াল টু জিরো। ট্যানজেন্টটা নর্মালটা ট্যানজেন্টের ইকুয়েশনটা 9x মাইনাস 3y প্লাস 8z ইকুয়াল টু 22 আনসার আছে। এইটা আনসার আছে। আমি লিখে দিচ্ছি। 9x মাইনাস 3y প্লাস 8z ইকুয়াল টু 22, আর নর্মালটা আছে x মাইনাস 1 আপন 9, y মাইনাস 1 আপন মাইনাস 3, z মাইনাস 2 আপন 8। তাই আচ্ছা, x মাইনাস 1 ইন্টু ডেল এফ ডেল এক্স করলে এখানে যেটা আসছে তোমার সেটা হচ্ছে 2z স্কোয়ার, তাই তো, মাইনাস 3y মাইনাস 4 আসছে না। তাহলে এখানে যদি আমরা বসিয়ে দিই 8 মাইনাস 3 মাইনাস 4, তাই তো, তাহলে 1 আসছে। হুম, হ্যাঁ তাহলে এটা, হুম, হ্যাঁ হ্যাঁ,
ঠিক আছে, যেরকম কোশ্চেন আছে সেরকমই আমরা অ্যান্সারটা করি, নেসেসারি নয় তো অ্যান্সারটা মেলাতে হবে, ঠিক আছে না? প্রসেসটা বুঝতে পারছো তো? বাস। সিমিলারলি এটা দেখো, প্রসেসটা নাকি অঙ্কটা করে দেবো? আচ্ছা, আমি বলছি ইকুয়েশন অফ ট্যানজেন্ট প্লেন নির্ণয় করতে হবে। দেখো আমি তোমাদেরকে বিষয়টা বুঝিয়ে দিই, হয়তো অনেকের কনফিউশন হচ্ছে যে কিভাবে আমি ডাইরেক্ট লিখছি, তাই তো? এটাকে বোঝাতে হবে কিভাবে ইকুয়েশনটা আসছে। আচ্ছা, প্রবলেম নেই, ঠিক আছে। তাহলে দেখো আমি বলছি ইকুয়েশন অফ ট্যানজেন্ট প্লেন নির্ণয় করতে হবে, তোমার একটা ফাংশন দেওয়া আছে, এই পয়েন্টে আমাকে ট্যানজেন্ট। আচ্ছা ঠিক আছে, বলে দেবো। বিষয়টা দেখো, এই যে আমার যে এক্সপ্রেশনটা রয়েছে, এই এক্সপ্রেশনটা আমরা মেনে চলবো যে এটা ইকুয়েশন অফ ট্যানজেন্ট। এটা আমরা মনে রাখবো যে ইকুয়েশন অফ ট্যানজেন্টে এরকম হয়, আমাদেরকে কোশ্চেনে গিভেন থাকবে ফাংশনটা আর পয়েন্টটা। তাহলে আমাকে ফাংশনটা গিভেন, যেটা গিভেন আছে এই ফাংশনটা এফ ইজ ইকুয়াল টু দিস। এবার এই ফাংশনটার আমি ডেল এফ ডেল এক্স নির্ণয় করবো, ডেল এফ ডেল ওয়াই নির্ণয় করবো, ডেল এফ ডেল জেড নির্ণয় করবো এই পয়েন্টটাতে। তাহলে দেখো আমি, বা আমি ডাইরেক্ট এখানে করতে পারি যে এক্স মাইনাস ওয়ান ইন্টু, তাহলে ডেল এফ ডেল এক্স মানে কত বলো? ডেল এফ ডেল এক্স মানে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে প্রথমটা হবে টু জেড স্কোয়ার, তারপরেরটা হবে কত মাইনাস থ্রি ওয়াই, তারপরে কত হবে মাইনাস ফোর। তাহলে এই যে বিষয়টা, এইটা কোন পয়েন্টে আমরা লিখবো? এই পয়েন্টটাতে 1,1,2। সিমিলারলি প্লাস ওয়াই মাইনাস ওয়ান ইন্টু, যখন আমরা এটা ডেল এফ ডেল ওয়াই করবো দেখো, তাহলে শুধুমাত্র এই প্রথম পার্টটা তো জিরো হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাবে মাইনাস থ্রি এক্স, আর এইটা কত ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটাও জিরো, তাহলে অনলি মাইনাস থ্রি এক্সই হচ্ছে। তাহলে যখন মাইনাস থ্রি এক্স হচ্ছে, তার পয়েন্টটা কত? সেম পয়েন্ট 1,1,2 প্লাস জেড মাইনাস টু ইন্টু ডেল এফ ডেল জেড যদি আমরা করি দেখো, তাহলে জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন মানে শুধুমাত্র ফার্স্ট অংশটার জন্যই থাকবে। তাহলে জেড স্কোয়ার হচ্ছে টু জেড, তাহলে ফোর জেড এক্স, পয়েন্টটা কিন্তু আমাদের ওইটি থাকছে 1,1,2 ইকুয়াল টু জিরো। এবারে দেখো এক্স মাইনাস ওয়ান তো রয়েছে, এইখানে কিন্তু জেড ওয়াই এর জায়গায় এই মানগুলো বসিয়ে দেবো। তাহলে জেড এর জায়গায় যদি দুই বসাই আমরা, এটা ফোর হয়ে গেল, ওয়াই এর জায়গায় যদি ওয়ান বসাই, ফোর মাইনাস থ্রি মাইনাস ফোর, আচ্ছা এটা আট হচ্ছে না, চার দুগুণে আট, হুম, প্লাস ওয়াই মাইনাস ওয়ান, এখানে যদি ওয়ান বসিয়ে দিই মাইনাস থ্রি অনলি, প্লাস জেড মাইনাস টু, এইখানে যদি জেড আর এক্স এর মান বসাই দেখো, তাহলে দুই ইন্টু ওয়ান মানে এইট ইকুয়াল টু জিরো। এবার এটা সিম্পলিফাই করো, তাহলে আট মাইনাস চার মাইনাস মানে এটা ওয়ান হয়ে গেল, তাহলে সিম্পল এক্স মাইনাস ওয়ান, প্লাস এটা হয়ে যাবে দেখো মাইনাস থ্রি ওয়াই প্লাস থ্রি, এটা হয়ে যাবে প্লাস এইট জেড মাইনাস সিক্সটিন ইকুয়াল টু জিরো। তাহলে ফাইনালি আমরা যদি ভেরিয়েবলগুলো একদিকে করি, তাহলে এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস এইট জেড, আর এখানে হয়ে যাচ্ছে দেখো মাইনাস ওয়ান প্লাস থ্রি মাইনাস সিক্সটিন ইকুয়াল টু জিরো, তাই তো? তাহলে এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস এইট জেড, এটা কত হবে বলো? 17 থেকে যদি আমরা তিন বাদ দিই 14, মানে মাইনাস 14, এইটি তো আসছে। হুম, তাহলে এইটা হয়ে যাবে ইকুয়েশন অফ ট্যানজেন্ট। সিমিলারলি যখন ইকুয়েশন অফ নর্মাল করবো, তখন ইকুয়েশন অফ নর্মালটা ফলো করবো। তাহলে কত হবে? এক্স মাইনাস এক্স, এক্স মাইনাস ওয়ান আপন ডেল এফ ডেল এক্স ওই পয়েন্টটাতে ইকুয়াল টু ওয়াই মাইনাস কত ছিল ওয়ান আপন ডেল এফ ডেল এক্স ইকুয়াল টু জেড মাইনাস টু আপন ডেল এফ ডেল জেড। ডেল এফ ডেল এক্স ডেল এফ ডেল ওয়াই ডেল এফ ডেল জেড ওই পয়েন্টটাতে বের করবো, যে পয়েন্টটার কথা বলা হচ্ছে, তাহলে চলে আসবে নর্মালটা। ক্লিয়ার? তোমরা যদি চাও যে ডাইরেক্ট কি করে আসছে এই ফর্মুলাটা, হ্যাঁ নর্মালটা বলো। অ্যান্সারটা এখানে ভুল দেওয়া আছে মনে হচ্ছে, তোমরা করো, কারণ এটার ক্ষেত্রে আমি তো মিলল না। না ওইটা ইকুয়ালস টু হিসেবে তো হবে না। আচ্ছা হ্যাঁ, নর্মালের ইকুয়েশন এরকম ভাবে আসবে।
তুমি ডেল এফ ডেল এক্স নির্ণয় করো না। এক্স মাইনাস ওয়ান আপন ডেল এফ ডেল এক্স আমরা নির্ণয় করেছিলাম তো একটু আগেই। এই যে -3 আসছে না, না এইটা আসছে ডেল এফ ডেল এক্স। এটা কত এসেছিল? 8 - 7 মানে 1। ডেল এফ ডেল ওয়াই এর পার্টটা কত এসেছিল বলো? -3। 8, হ্যাঁ এটা আসবে। হ্যাঁ, এবার দেখো এইটা ডেরিভেশনটা বলতে হবে কি ট্যানজেন্ট আর নর্মালের, নাকি ইকুয়েশন ডাইরেক্ট মনে রেখে এভাবে করবে? এইভাবে ডেরিভেশনটা বললে আবার লেট হবে, টাইম লাগবে, ততক্ষণ আমাদের ডাইভারজেন্সটা পড়া হয়ে যাবে। মানে অ্যাকচুয়ালি ফিজিক্সে বেশিরভাগ বইগুলোতে যদি তুমি স্পাইজেল দেখো বা এইভাবে করা নেই, ওরা ওই ডাইরেক্ট যে মেন ফর্মুলাটা রয়েছে, মানে যে ডেরিভেশনের প্রসেসটা রয়েছে ওইটাতে করে। এইভাবে সাধারণত ম্যাথামেটিক্স অনার্সের স্টুডেন্টরা করে, কিন্তু আমাদের তো এখানে অ্যান্সার নিয়ে কাজ, তাহলে আমরা এটা ডাইরেক্ট করে নিতে পারি। হ্যাঁ বই বলবো, কিন্তু দেখো একটা বইতে তো আমি বারবার বলছি একটা বইতে তো পসিবল নয়, তোমরা সিলেবাসটা দেখেই বুঝতে পারছো, কারণ ওই সিলেবাস অনুযায়ী তো এখন কোনো বইও বেরোয়নি, অনেকদিন যেহেতু পরীক্ষা হয়নি, রেডিমেড কোনো বইও নেই, হয়তো 1 মাসের মধ্যে বেরিয়েও যাবে টুকটাক বাজারে। আর এমনি যদি তোমরা স্ট্যান্ডার্ড বই বলো, তাহলে তোমরা প্র্যাকটিস করার জন্য কি বই করবে বলো? প্র্যাকটিস করার জন্য আমি সাজেস্ট করবো সবসময় যে এমএসসি এন্ট্রান্সের যে বইগুলো, আর এইচএস লেভেলের জন্য তো আমি প্র্যাকটিস তোমাদেরকে দিচ্ছি, তাছাড়া তোমরা এটা করতে পারো যে তোমরা প্রিভিয়াস ইয়ারের নিট আর যেই কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করতে পারো, বা ডাব্লিউবি যেই। আমি যে কোশ্চেনগুলো দিচ্ছি একটা চ্যাপ্টার থেকে প্রায় 100-200 কোশ্চেন থাকবে, ওটা এনাফ 11-12 পোর্শনটার জন্য। আর বিএসসির পোর্শনটার জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করবো এমএসসি এন্ট্রান্সের বই হয় দেখবে, বা সিইউইটির যে বইগুলো বেরোচ্ছে এখন। তাছাড়া কিন্তু তোমার হাতে অ্যাভেলেবেল মার্কেটের বই সেরকম নেই। এরিয়ান্তের একটা বই হয় না? জ্যামের বই হলে কিছু কিছু জায়গাতে জ্যামের কোশ্চেন, জ্যামের যেগুলো প্রথমে 1 মার্কসের যে কোশ্চেনগুলো থাকে না আর 2 মার্কসের, ওইগুলো করতে পারো। বাকি নেট ট্যাটের যে কোশ্চেন বা কোনো কোনো ক্ষেত্রে জ্যামের কোশ্চেনগুলো লেন্দি থাকে, অত লেন্দি কোশ্চেন পড়বে না। তুমি যদি ওখান থেকে এক্সট্রাক্ট করতে পারো কোশ্চেন, যে কোশ্চেনগুলো মোটামুটি সহজ লেভেলের কোশ্চেন, সেগুলোকে প্র্যাকটিস করো। তা না হলে কি হবে বলতে, জ্যামের বা জেস্টের যদি কোশ্চেনের আনসার করতে যাও অনেক টাইম লেগে যাবে, তোমার অনেক সময় নষ্ট হবে। অত বড় বড় কোশ্চেন তো পড়বে না জ্যামে, কিছু কিছু কোশ্চেন তো অনেক বড় বড় কোশ্চেন থাকে, কিছু কিছু ছোট ছোট কোশ্চেনও থাকে। তেমনি গেটের ক্ষেত্রেও তাই। নেটটা তো দরকারই নেই, গেটের যে কোশ্চেনগুলো থাকে সেগুলো কিন্তু দেখবে ছোট ছোট কোশ্চেন থাকে কিছু। তো সেগুলো ম্যাক্সিমামে আমি পড়ানোর সময় কভার করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, বাকি তোমরা নিজেরা যদি প্র্যাকটিস করতে যাও প্রিভিয়াস ইয়ার থেকে, তোমরা করতেই পারো যদি তোমাদের টাইম অ্যালাউ। হ্যাঁ 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 করতে পারো। ওই জন্য তো আমি বলছি যে দেখো, একটা কোনো পার্টিকুলার বইতে তুমি এটা পাবে না। বা তোমরা দেখবে ইয়ের একটা বই পাওয়া যায়, আমি দেখেছিলাম ইউপি পিজিটির যে একটা বই পাওয়া যায় না, উত্তরপ্রদেশের যে পিজিটি এক্সামটা হয় না, ওইটাও অনেক, ওই বইটা তো কিন্তু বেশ ছোট 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 কোয়েশ্চেন গুলো দেওয়া আছে। হ্যাঁ, তাছাড়া এমনি তো খুব মুশকিল একটা বইতে তোমার পুরো সিলেবাসটা এরকম ভাবে কভার করাটা, মানে বাজারে নেই আর কি সেরকম বই পাওয়া, মানে আমার তো নজরে আসেনি। তোমার যদি কারো নজরে এসে থাকে তোমরা অবশ্যই বলতে পারো। ঠিক আছে, বাকি যেখান থেকে যেটুকু প্রয়োজন হবে থিওরি পারপাসে, থিওরি আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, সেটা আমি তো ক্লাসে করাবোই। প্র্যাকটিসটা আমি আমি কিছু প্র্যাকটিস পেপার তৈরি করার চেষ্টা করবো, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আপাতত প্রথমে আমাদের এখন টার্গেটটা থাকছে ওই যে তোমাদেরকে আমি ডিপিপি গুলো দেবো, সেগুলো করো, আর এই ক্লাসগুলোর সঙ্গে সঙ্গে যেমন ধরো আজকে ভেক্টর করালাম। সাউন্ড পাচ্ছ না? সাউন্ড শোনা যাচ্ছে না? ওর মনে হয় মিউট, হ্যাঁ কার্তিক বলছে পাচ্ছি না। ঠিক আছে, তাহলে নেক্সট দেখো আমরা ডাইভারজেন্সটা পড়ি নাকি একটু। হুম, ডাইভারজেন্স।
না, এই 9:30 থেকেই করবো। অলমোস্ট। মানে যেদিন না হবে সেদিন বলে দেবো। মানে এমনিতে না হলে সব দিনই রুটিনে থাকছে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। ওই অ্যাপসটাতে যখনই তোমরা এড হবে ওখানে আমি ওই এক্সামের জন্যও মানে টপিক ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ এবং ফুল টেস্ট আমি ব্যবস্থা করব। কিন্তু এখনই সঙ্গে, সঙ্গে তো এত কিছু এরেঞ্জ করা সম্ভব নয়। প্রথমে আমাদের ক্লাসগুলো আগাতে থাকবো, ওইগুলো আমি সাইমালটেনিয়াসলি করতে থাকবো। হুম। হ্যাঁ, হ্যাঁ, রেকর্ডিং থাকবে। তাহলে দেখো ডাইভারজেন্স যখনই আমরা বলব, ডাইভারজেন্স একটা ভেক্টর ফাংশনের উপর অপারেশন হবে। যেমন ধরো গ্রেডিয়েন্টটা কি হচ্ছে স্কেলার ফাংশনের উপর অপারেট করছিল। মনে করো আমি যদি একটা ভেক্টর ফাংশন এফ বলি, আর আমাদের এখানে যে অপারেটরটা ছিল ডেল অপারেটর, তাই দুটো যদি ভেক্টর থাকে তাহলে অবশ্যই যে অপারেশনটা হতে পারে, একটা হতে পারে ডট প্রোডাক্ট, একটা হতে পারে ক্রস প্রোডাক্ট। ডট প্রোডাক্ট হলে সেটা ডাইভারজেন্স, ক্রস প্রোডাক্ট হলে সেটা কার্ল। তাহলে এটা যদি আমরা সিম্পল লিখি দেখো, তাহলে ডেল অপারেটর হচ্ছে ডেল ডেল এক্স আই কে প্লাস ডেল ডেল ওয়াই জে কে প্লাস ডেল ডেল জেড কে কে। ডট ভেক্টরটাকে যদি আমরা লিখি, এফ ভেক্টরটাকে তাহলে এফ আই ক্যাপ প্লাস এফ জে প্লাস এফ কে। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি বলো, আই ডট ডেল এফ ডেল এক্স সিম্পল। বা আমরা যদি এইটাকে সিম্পল এফ ভেক্টর এইভাবে লিখে রাখি, কম্পোনেন্ট ফর্মে না লিখি তাও লিখতে পারি, ডাইরেক্ট এফ ভেক্টর এইভাবে লিখে রাখো, সমস্যা কিছু নেই। তাহলে কি হবে বলো, আই এর সঙ্গে ডট প্রোডাক্ট হচ্ছে, তাহলে ডেল এফ বাই ডেল এক্স ডট আই ক্যাপ প্লাস ডেল এফ ডেল ওয়াই ডট জে ক্যাপ প্লাস ডেল এফ ডেল জেড ডট কে ক্যাপ। তো এইটাকে আমরা অনেক সময় এইভাবে লিখবো যে সামেশন আই ডট ডেল এফ ডেল এক্স। ঠিক আছে, এখন দেখো যদি মনে করো আমরা বলি যে এফটাকে এজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড আমরা লিখে দিই, এটা জেনারেল ভাবে ডাইভারজেন্স এফ। বাট যদি মনে করো আমরা বলি, এবং এটা তো বুঝতে পারছো যে ডাইভারজেন্স এফ এটা একটা স্কেলার কোয়ান্টিটি হবে, কারণ ডট প্রোডাক্ট হচ্ছে। এবং দেখো যদি আমরা বলি যে ইফ এফ ভেক্টর মনে করো আমার কাছে গিভেন আছে যে এফ এক্স আই ক্যাপ, যেটা আমি প্রথমে লিখতে চাইছিলাম এফ ওয়াই জে ক্যাপ প্লাস এফ জেড কে ক্যাপ, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ডাইরেক্ট এইভাবে কম্পোনেন্ট ফর্মে বলতে পারি ডাইভারজেন্স এফ হয়ে যাবে ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ ডট এফ এক্স আই ক্যাপ প্লাস এফ ওয়াই জে ক্যাপ প্লাস এফ জেড কে ক্যাপ। তাহলে এই ডট প্রোডাক্টটা যদি আমরা করি তাহলে আই ডট আই ওয়ান হয়ে গেল, সিম্পল ডেল এফ এক্স বাই ডেল ডেল এক্স প্লাস ডেল এফ ওয়াই আপন ডেল ওয়াই প্লাস ডেল এফ জেড আপন ডেল জেড। এটা হয়ে গেল গ্রেডিয়েন্ট অফ এফ, এই ডাইভারজেন্স অফ এফ। এখন দেখো এই ডাইভারজেন্স অফ এফ এর ফিজিক্যাল সিগনিফিকেন্স কি, এটা খুব ইম্পর্টেন্ট। যেমন আমরা যদি জিজ্ঞেস করতাম আগে যে গ্রেডিয়েন্ট অফ এফ এর ফিজিক্যাল সিগনিফিকেন্স কি, না দেখলাম যে গ্রেডিয়েন্ট অফ এফটা বেসিক্যালি একটা সারফেসের সঙ্গে নর্মাল, তাই তো ওটা ওর ফিজিক্যাল সিগনিফিকেন্স। সিমিলারলি আমরা যদি বলি যে ডাইভারজেন্স এফ এর ফিজিক্যাল সিগনিফিকেন্স আসলে কি, তো এটা আমি একটু ফিজিক্স দিয়ে বোঝানোর চেষ্টা করি, ম্যাথামেটিক্সের ওই ঝামেলাটাতে না গিয়ে যদি আমরা ফিজিক্যাল সিগনিফিকেন্সটা আমরা এইভাবে একটু বোঝার চেষ্টা করি বুঝতে পারবো, এবং এটা আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স সঙ্গে রিলেট করতে পারবো। দেখো, কারণ তোমরা গস ল অফ ডিফারেন্সিয়েশন তোমাদের নিশ্চয়ই মনে আছে, যে আমরা যদি একটা ভেক্টর ই হয় তাহলে ডাইভারজেন্স ই সমান আমরা কি লিখি রো আপন এপসিলন নট, এই ছিল ডিফারেন্সিয়াল ফর্ম। তাহলে এখানে ই ভেক্টর ডাইভারজেন্স হয়েছে। এটা ভেরি সিম্পল বিষয়, তোমরা একটু বোঝার চেষ্টা করো যে যদি মনে করো পজিটিভ ডাইভারজেন্স জে ইজ গ্রেটার দেন জিরো হয়, তার মানে কি রো পজিটিভ, তাই তো। আর ডাইভারজেন্স ই লেস দেন জিরো মানে কি রো নেগেটিভ, তার মানে এখানে নেগেটিভ চার্জ এখানে পজিটিভ চার্জ। আচ্ছা ডাইভারজেন্স ই ইকুয়াল টু জিরো হতে পারে, ডাইভারজেন্স মানে রো ইকুয়াল টু জিরো। তাহলে ইন জেনারেল আমরা যখন আমরা বলবো ইন জেনারেল কি এফ একটা ভেক্টর ফিল্ড,
সেটাকে আমরা একটা পার্টিকুলার এক্সাম্পল নিচ্ছি ফিজিক্সে, যে যেখানে এটা ইলেকট্রিক ফিল্ড। এখন দেখো এই ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে আমরা জানি যদি পজিটিভ চার্জের আমরা ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলোকে অঙ্কন করি, দেখো ইলেকট্রিক ফিল্ড কিন্তু বেসিক্যালি কোনো ফ্লো কোয়ান্টিটি নয়। ইলেকট্রিক ফিল্ড তো একটা কনসেপ্ট, একটা রিজিয়ন অফ স্পেস, যার স্ট্রেংথটাকে আমরা এই ভেক্টর দিয়ে প্রকাশ করি। কিন্তু ইলেকট্রিক ফিল্ডকে আমরা ফ্লো কোয়ান্টিটি হিসাবে আমরা স্টাডি করি যখন আমরা ইলেকট্রিক ফ্লাক্স পড়ি, এবং সেই ফ্লো কোয়ান্টিটি হিসাবে ওটাকে পড়ার জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড লাইন্সের কনসেপ্ট নিয়ে আসি, যেটা আমরা কিন্তু লিকুইড ফ্লাক্সের সঙ্গে আমরা কম্পেয়ার করতে পারবো ওটাকে। ওই জন্য দেখবি অনেক সময় ফিজিক্যাল সিগনিফিকেন্স আমাদের ভেক্টরের বইগুলোতে লিকুইড একটা পোর্শনের ফ্লাক্স দেখিয়ে ফিজিক্যাল সিগনিফিকেন্সটাকে করেছে। কিন্তু আমরা যদি ইলেকট্রিক ফিল্ড দিয়ে বোঝার চেষ্টা করি, আমাদের দুটো কাজ একসঙ্গে হবে এখানে, যে গস লয়ের সিগনিফিকেন্সটা আমরা বুঝতে পারছি এবং ভেক্টর ফিল্ডের যে ডাইভারজেন্স অফ ভেক্টর ফিল্ডের যে সিগনিফিকেন্স সেটাও বুঝতে পারবো। তাহলে দেখো একটা পজিটিভ চার্জের যদি আমরা ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো অঙ্কন করি, আমরা কিরকম দেখেছিলাম যে এখান থেকে আউটওয়ার্ডস হয়, এর মানে কি যে এখানে একটা সোর্স রয়েছে ইলেকট্রিক ফিল্ডের, ভেবে দেখো। তার মানে এটা কি প্রকাশ করছে? সোর্স অফ ফিল্ড। সোর্স মানে কি? যেখান থেকে উৎপন্ন হচ্ছে। তাহলে পজিটিভ চার্জ থেকে এই ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো অরিজিনেট হচ্ছে এখান থেকে। তাহলে এটাকে আমরা বলতে পারি সোর্স অফ ফিল্ড। তার মানে ডাইভারজেন্স ই গ্রেটার দেন জিরো এর সিগনিফিকেন্স কি? এ বোঝাচ্ছে এই ভেক্টর ফিল্ডটা সোর্স বোঝাচ্ছে। সিমিলারলি দেখো, যদি আমরা বলি ডাইভারজেন্স ই লেস দেন জিরো মানে রো ইকুয়াল টু নেগেটিভ, তাহলে নেগেটিভ রো যদি আমরা বলি, তাহলে নেগেটিভ চার্জের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড লাইন্স কিরকম হয়? এরকম হয়। দেখো এটা মনে হচ্ছে না সিঙ্ক করছে। সিঙ্ক মানে কি? এক জায়গাতে যে মিলে আসা, বা এটাকে আমরা বলতে পারি যে শুষে নিচ্ছে। এখানে সিঙ্কে যদি আমরা একদম বাংলা বলি, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে সিঙ্ক অফ ফিল্ড। ওই জন্য ডাইভারজেন্স ই লেস দেন জিরো মানে ইন জেনারেল ডাইভারজেন্স এফ লেস দেন জিরো, সেটা বলতে হবে সিঙ্ক অফ ফিল্ড। আর ডাইভারজেন্স ই যদি ইকুয়াল টু জিরো হয়ে যায়, তাহলে আমরা বুঝতে পারবো যে ওটা একটা ভেকেন্ট সোর্স, কিছু সোর্স নেই, তখন সেটাকে আমরা সলিনয়েডাল বলি। অফ দ্য ফিল্ড। তাহলে বুঝতেই পারছো যে এর ফিজিক্যাল সিগনিফিকেন্সের পাই তিনটে কন্ডিশন আমাদের খুব ইম্পর্টেন্ট। অনেক সময় কোয়েশ্চেন আমাদের এরকম থাকবে, একটা ভেক্টর ফিল্ড দিয়ে বলবে একটা পার্টিকুলার পয়েন্টে যে এই ফিল্ড এখানে সোর্স হিসাবে কাজ করছে, নাকি সিঙ্ক হিসাবে কাজ করছে, নাকি এটা সলিনয়েডাল নাকি বলো। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মেন ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ ডাইভারজেন্স। সিমিলারলি আমরা যদি কার্লের ব্যাপারটা বলি, আমরা কার্লের থিওরিটা একসঙ্গে বলে নিই, বিশেষ কিছু বিষয় নেই। তাহলে কার্লের বিষয়টা আমরা কি বলবো এখানে, যে যদি আমরা মনে করো এফ এর সঙ্গে একটা ক্রস প্রোডাক্ট করি, যেটা আমরা একটু আগে ডট প্রোডাক্ট করছিলাম, তাহলে সেটা কার্ল অফ এফ। এবং সেক্ষেত্রে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড ক্রস এফ। এবং এইটাকেও আমরা কিন্তু শর্ট ফর্মে লিখতে পারবো, কারণ দেখো আই ক্রস ডেল এফ ডেল এক্স প্লাস জে ক্রস ডেল এফ ডেল ওয়াই প্লাস কে ক্রস ডেল এফ ডেল জেড। তার মানে এটাকে আমরা লিখতে পারি সামেশন আই ক্রস ডেল এফ ডেল এক্স। অথবা আমরা তো ডিটারমিনেন্ট ফর্মে তো পারবোই লিখতে, কম্পোনেন্ট ফর্মে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি আই জে কে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড এফ এক্স এফ ওয়াই এফ জেড। ঠিক আছে? সিমিলারলি দেখো, যেমন আমরা একটু আগে ফিজিক্যাল সিগনিফিকেন্স বললাম ডাইভারজেন্সের, তেমনি আমরা ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ কার্লও বলতে পারি। কার্লের ফিজিক্যাল সিগনিফিকেন্স কি সেটা বোঝার জন্য আমরা ম্যাগনেটিক ফিল্ডের এক্সাম্পল নেবো। দেখো ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ কার্ল। এখানে দেখো যদি আমরা একটা ম্যাগনেটিক ফিল্ডের কথা বলি বি, তো দেখো কার্ল বি ইকুয়াল টু কি হয় অ্যাকচুয়ালি? মিউ জিরো জে এম্পিয়ার্স ল ভেক্টর ফর্ম।
এবং দেখো এই যে হচ্ছে কারেন্ট ডেন্সিটি। এবং দেখো আমরা যদি দেখি যে একটা মনে করো যদি কন্ডাক্টর থাকে, সেই কন্ডাক্টর, এটা মনে করো একটা কন্ডাক্টর রয়েছে যার কারেন্ট হচ্ছে ইনওয়ার্স কারেন্ট আমরা বলছি। তাহলে ইনওয়ার্স কারেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো কীরকম হয়, কেন হবে? সেটা আউটওয়ার্স কারেন্ট, ডট দিয়ে আউটওয়ার্স আর ক্রস দিয়ে ইনওয়ার্স ফোকাস করা হয়, এরকম হবে। তাহলে দেখো কার্ল অফ বি মানে এটা একটা রোটেশনকে বোঝাচ্ছে। কার্ল অফ বি ইকুয়াল টু মিউজিরো জে, এটা একটা রোটেশনকে বোঝাচ্ছে। এবং দেখো এই যে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো একটা রোটেশনাল আছে। কিন্তু যদি কার্ল অফ বি ইকুয়াল টু জিরো হয়ে যায় তখন আমরা তাকে ইরোটেশনাল ফিল্ড বলি। মানে ইফ কার্ল অফ বি ইকুয়াল টু জিরো তাহলে আমরা তাকে বলবো ইরোটেশনাল। আদারওয়াইজ কার্ল অ্যাকচুয়ালি, যেমন এখানে ডাইভারজেন্স অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে যে একটা পার্টিকুলার পয়েন্টের সাপেক্ষে ওই ফিল্ডে ডাইভার্জ নাকি কনভার্জ, তেমনি এখানে কার্ল অফ বি ফিজিক্যালি যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে ওই ফিল্ডটার রোটেশন আছে নাকি নেই। আচ্ছা, ফিল্ডটার রোটেশন বা ফিল্ডটার ডাইভারজেন্স বলতে আমরা এখানে ফিল্ড লাইন্স দিয়ে বোঝানোর চেষ্টা করছি। কারণ যেটা আমি প্রথমেই বললাম যে অ্যাকচুয়ালি ইলেকট্রিক বা ম্যাগনেটিক ফিল্ড কোনো ফ্লো কোয়ান্টিটি নয়, কিন্তু তাকে ফ্লো কোয়ান্টিটির সঙ্গে আমরা কম্পেয়ার করার জন্য ফিল্ড লাইন্সের কনসেপ্টটাকে নিয়ে আসি। ঠিক আছে। এবং আরেকটা রয়েছে যেটা সেকেন্ড ডেরিভেটিভ যদি আমরা বলি, যেটা হচ্ছে ল্যাপ্লাসিয়ান অপারেটর, তোমরা জানো ডেল স্কোয়ার। সে ডেল স্কোয়ার মানে সেকেন্ড ডেরিভেটিভ ডেল স্কোয়ার, তোমরা জানো ডেল টু ডেল এক্স টু প্লাস ডেল টু ডেল ওয়াই টু প্লাস ডেল টু ডেল জেড টু। সিমিলারলি যদি একটা ভেক্টর ফাংশন থাকে ডেল স্কোয়ার এফ, তাহলে সেটা হয়ে যাবে ডেল টু এফ ডেল এক্স টু প্লাস ডেল টু এফ ডেল ওয়াই টু প্লাস ডেল টু এফ ডেল জেড টু। ঠিক আছে। আর এটা ইকুয়াল টু জিরো হলে ল্যাপ্লাস ইকুয়েশন হয়, তোমরা জানো জিরো, এটা হচ্ছে ল্যাপ্লাস ইকুয়েশন। ওকে। এবং তখন এটাকে হারমোনিক ফাংশনও বলা হয়। যে ফাংশনটা এই ল্যাপ্লাস ইকুয়েশনটা ফলো করবে তাকে বলা হয় হারমোনিক। বোঝা গেল? তাহলে থেকে বেসিক বিষয়গুলো করলাম, এটার উপরে ভেক্টর আইডেন্টিটিগুলো পড়তে হবে এবং কিছু কোয়েশ্চেন করতে হবে নিউমারিক্যালস বা কার্ল এবং ডাইভারজেন্সের উপরে যে কিছু বেসিক কোয়েশ্চেন রয়েছে। তাহলে মোটামুটি আমাদের এখানটাও শেষ হয়ে যাবে এবং ভেক্টর ইন্টিগ্রেশনটা আরও একটা ক্লাস নিয়ে আমি নেক্সট ক্লাসে এটা করে দেবো। আজকে আমাদের একটু কম পড়া হলো, আমার টার্গেট অনুযায়ী একটা ক্লাসে অন্তত ভেক্টর অ্যানালিসিসটা শেষ করা উচিত, তেমনি একটা ক্লাসে আমাকে ম্যাট্রিক্সটা শেষ করতে হবে। হ্যাঁ, আমি বুঝতে পারছি। এখন ব্যাপারটা হচ্ছে দেখো, এই ক্লাসটা তো আমি রেকর্ডিং করে দিয়েছি, এটা ডেমো ক্লাস ছিল আমাদের। নেক্সট যে ক্লাসগুলো হবে সেগুলো অ্যাপসে ক্লাস হবে এবং ওখানে অটোমেটিক রেকর্ডিং হয়ে যাবে। এবং ক্লাসটা শেষ হওয়ার হ্যাঁ হ্যাঁ, অ্যাপসের লিঙ্কটা আমি দিয়ে দেবো তোমাদের গ্রুপে। ওখানে তোমাদের অ্যাডমিশন, হ্যাঁ এটাও পাবে, এটাও পাবে, এটাও আমি রেকর্ডিং করে রেখেছি। হ্যাঁ, আমি ওই অ্যাপসে দিয়ে দেবো। আর যদি এটাকে আমি ডেমো ক্লাস হিসেবে ইউটিউবে আপলোড করি তাহলে ওখান থেকে লিঙ্কটা শেয়ার করে দেবো গ্রুপে। হ্যাঁ। আর আদারওয়াইজ এটা অ্যাপসও থাকবে ক্লাসটা ফার্স্ট ক্লাস হিসেবে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এটারও পিডিএফ ফরম্যাট করে, হ্যাঁ এটাও পিডিএফ করে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, ক্লাসগুলো ল্যাপটপ থেকেও অ্যাক্সেস করা যাবে, অবশ্যই যাবে। আর রেগুলার ক্লাসের যে টাইমিংটা সেইটা হচ্ছে যে তোমাদের 9:30 থেকে থাকবে। 9:30। হুম। 9:30 থেকে 11টা। এইটা আমরা চেষ্টা করবো। হ্যাঁ, ফিজটা দেখো আমি অ্যাপসে গেলে আমি 5000 ফিজটা রেখেছি, যেটা তোমাদের দুটো ইনস্টলমেন্টে পেমেন্ট করতে হবে 2500 2500 করে।
বেশি হয়ে যাচ্ছে। আসলে ব্যাপারটা আসলে ব্যাপারটা কি বলতো, মানে আমাকে অনেকটাই বেশ পরিশ্রম করতে হবে, বুঝতে পারছো তোমরা? মানে জাস্ট এই তো আমরা শুরু করেছি এবং সিলেবাসটা 3 মাসের মধ্যে শেষ করা, মানে মানে আমাদের মনে হচ্ছে যে 3 মাসে, কিন্তু অ্যাকচুয়ালি তো সিলেবাসটা 3 মাসের নয়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে তাহলে। একটু কম করে দিচ্ছি আমি, ওটা এডিট করে কিছু একটা মানে পার্সেন্টেজ আমি লেস করে ওটা একটা কুপন কোড বানিয়ে দিতে হবে, কারণ ওইটা তো যেটা ক্লাসটা সেট হয়ে গেছে ওটা চেঞ্জ করাটা মুশকিল। হুম, আচ্ছা আচ্ছা। ঠিক আছে তাহলে ওটাকে আমি 4000 করে দিচ্ছি, হ্যাঁ, দুই দুই করে দুটো স্টেজে। প্রথম পেডে তুমি যেদিনে ওখানে অ্যাডমিশন হবে মানে নেক্সট দিনই করতে হবে তোমাকে। হুম। আমি শোনো, ওটা তাহলে 4000 আমি এডিট করার চেষ্টা করছি, না হলে আমি একটা কুপন কোড করে দেবো। দেখো আমি 9 10 3000 বলেছি, তোমাদের তো মিনিমাম তো 4000 করতেই হবে, কারণ তোমাদের একটা ডবল থাকছে, বুঝতেই পারছো। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। প্রথমে ইনিশিয়ালি হ্যাঁ দেখো, ইনিশিয়ালি তোমরা এবি গুপ্তা থেকে এই চ্যাপ্টারটা রিভাইজ করলে হবে, হ্যাঁ করতে পারো অবশ্যই। এই চ্যাপ্টারটা আমি আমি সাজেস্ট করবো স্পাইজেল থেকে করো, আরো বেটার হবে ভেক্টরটা। দেখো আমি যেটা বলছিলাম যে এই পড়াশোনাটা তোমাদের কিভাবে হবে, এইভাবে আমি কিছু একটা সাজেস্ট করে দেবো, যেমন এখন বলছি স্পাইজেলটা একটু রিভাইজ করো। আর সেকেন্ড থিং হচ্ছে যে কি, আমি মানে ডিপিপি বা কোশ্চেন একটা বানাবো, আমি হ্যান্ড রিটেন কোশ্চেন বানাবো, যে কোশ্চেনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। মনে করি এই যে ভেক্টর ডিফারেন্সিয়েশনের উপরে হয়তো আমি 20টা কি 25টা কোশ্চেন বানিয়ে দিলাম তোমাদেরকে। হ্যাঁ। আর সেকেন্ড থিং হচ্ছে যে কি, প্যারালালি আমরা ওই 11 12 লেভেলের যে একটু প্রথমে যেগুলো বললাম আমরা, যে 11 12 লেভেলের যে আমি ডিপিপি গুলো প্রতিদিন 20টা করে কোশ্চেন দেবো, ওইটা তোমাদের একটা প্র্যাকটিসের মধ্যে থাকছে, যেটা 9 10টা কভার হয়ে যাবে অলরেডি। হ্যাঁ, চ্যাপ্টার ওয়াইজ নোটসও পাওয়া যাবে, যেগুলো আমি পড়াচ্ছি এইটাকে আমরা এজ এ পিডিএফ নোটস আমি শেয়ার করে দেবো। 2016 কোশ্চেনটা আমার কাছে রয়েছে। তার আগে ঠিক আছে দিয়ে দেবো। ঠিক আছে, কালই হবে, কালকেই হবে। হুম, পরের ক্লাস কালকেই হবে। দেখো আমার দিক থেকে যত আমি চেষ্টা করব, তোমাদের নোটস দিয়ে হোক, তোমাদের টেস্টের কথা হোক, তোমাদের ডিপিপি হোক, আমার দিক থেকে আমি সম্পূর্ণ চেষ্টা করব। আমি বই দেখো সাজেস্ট করা খুব মুশকিল, তোমরা নিজেরাই বুঝতে পারছো, কারণ বই নেই বাজারে। ঠিক আছে। বই তোমাদেরকে ম্যাটেরিয়াল হিসেবে তোমরা নোটসটাকে ইউজ করো। কারণ কি বলতো, যদি তুমি এইটাকে এখনই বই থেকে পড়তে যাও, তুমি কনফিউজড হবে, ভাস্ট হয়ে যাবে অনেক। বুঝতে পারছো আমি যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি যেহেতু সিলেবাসটা ওয়াইজ পড়াবো, তোমাদের এটা একটা এজ এ নোটস হয়ে যাচ্ছে। আমি লিখে লিখেই পড়াবো, ঠিক আছে, তো যতটা সম্ভব ম্যাক্সিমাম লিখে লিখে পড়াবো। তাতে একটু সময় লাগবে, মানে প্রতিদিনের ক্লাসের টাইমিংটা হয়তো একটু বাড়বে। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই। তার থেকে বেশি করতেও পারবে না, কারণ আর সময় নেই। হ্যাঁ।
হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং করা করা থাকবে। অ্যাপে 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 হ্যাঁ, অ্যাপে আমি আপলোড করে দেবো। হুম। ঠিক আছে তাহলে, আজকে এইটুকুই থাক। আমি দেখছি রেকর্ডিংটা কনভার্ট করে আমি আপলোড করে দেওয়ার চেষ্টা করছি। বলো। হ্যাঁ 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 হ্যাঁ, কাল থেকে আমরা অ্যাপসে ক্লাস করবো ডাইরেক্ট। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো দিয়ে দেবো, অবশ্যই। হুম, ঠিক আছে, রাখলাম, হ্যাঁ। লিভ করছি তাহলে। হুম হুম হুম, গুড নাইট।